আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের অত্যন্ত মারাত্মক একটি খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং বিতুসুন্দর রায়। কি খবর? অধ্যাপককে সাজানো পক্সো কেসে 20 বছরের কারাদণ্ডে 4 বছর জেল খেটে হাইকোর্টে বেকসুর। ফাঁসানো চক্রে সরকারি কৌশলী ও পুলিশ। বুঝতে পারছেন? আমরা তো বেশ কিছুদিন ধরে আপনাদের বলছিলাম যে এই পশ্চিমবাংলায় একটা চক্র চলছে। আগে যেমন বিভিন্ন লোককে গাঁজা কেসে ফাঁসানো হতো, যাদের সাথে ধরুন একটু বনিবানা হচ্ছে না বা এ হচ্ছে না, তাদেরকে পুলিশ বিভিন্ন জায়গায় গাঁজা কেসে ফাঁসানো হতো। পরে আমরা বলছিলাম না পক্সো কেস। আজকে কি মারাত্মক কলকাতা হাইকোর্টের একটা রায় বেরিয়েছে যে এমন তদন্তে মারাত্মক গাফিলতি এবং যে সরকারি আইনজীবী তার নৈতিক বিচ্যুতি, পক্সো মামলায় অধ্যাপক প্রতাপ দিগালকে বেকসুর খালাস করল হাইকোর্ট। রাজ্যকে কঠোর নির্দেশনামা। বুঝতে পারছেন? শ্রীরামপুর কলেজের একজন অধ্যাপক, তাকে একজন ছাত্রীকে দিয়ে তার বিরুদ্ধে পক্সো কেসে অভিযোগ করানো হয় এবং অভিযোগ করার পরে 20 বছরের 22 সালে অভিযোগ হয়, 24 সালে 20 বছরের সাজা ঘোষণা করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, যে ট্রায়াল হয় মামলার, সেই ট্রায়ালে একেবারে কি সে আর জামিন পায়নি, জেলে ঢুকানো হয়েছে একেবারে সাজা। এখন এই 4 বছর জেল খাটার পরে তিনি বেরোলেন। আচ্ছা, এই প্রতাপ দিগাল যিনি অধ্যাপক রয়েছেন, তিনি যদি এখন বলে যে আমার 4টে বছর ফিরিয়ে দাও পুলিশ, আমার 4টে বছর ফিরিয়ে দাও সরকারি আইনজীবী, আমার 4টে বছর ফিরিয়ে দাও বিচারক যারা তাকে সাজা দিয়েছিলেন, তাহলে উনি কি খুব অন্যায় করবেন? ঘটনাটা হচ্ছে এইরকম যে আপনারা জানেন যে এই আইনে স্পষ্টভাবে বিচারক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছেন যে শুধুমাত্র অভিযোগকারিনীর মৌখিক বয়ান কোনো পক্সো মামলায় কাউকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়, যদি না তার সপক্ষে পুলিশ কোনো বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ, পারিপার্শ্বিক প্রমাণ পেশ করতে পারে। শ্রীরামপুর কলেজের থিওলজি বিভাগের অধ্যাপক প্রতাপ দিগালের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের মামলায় নিম্ন আদালতের 20 বছরের কারাদণ্ডের সাজা সম্পূর্ণ খারিজ করে এই ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। আচ্ছা, আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। একটা ভিডিও আপনাদের দেখাতে চাই যে কার অভিযোগের ভিত্তিতে তার সাজা হয়েছিল এবং কোন সরকারি আইনজীবী সেদিন খুব উল্লসিত হয়েছিল এবং পুলিশ অফিসার এখানে কে যুক্ত ছিলেন। এখানে এই কেসে সাজা দেওয়ার পরে জেলা পুলিশ থেকে সেই সরকারি আইনজীবীকে শংসাপত্র দেওয়া হয়েছিল, যেমন এই ঘোলা থানার বিশ্ববন্ধু চট্টরাজ, ব্যারাকপুর পুলিশ কমিশনার যিনি ছিলেন মনোজ ভার্মা, তার থেকে শংসাপত্র নিয়ে গেছেন। ঠিক একই রকম ঘটনা আমরা আপনাদের সামনে আজকের তুলে ধরছি। পুরনো স্মৃতিতে ফিরে আসুন একটু। 2020 সালে ঠিক কি ঘটেছিল, তার বিরুদ্ধে এই অধ্যাপক প্রতাপ দিগালের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, তার ভিডিও আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের স্পেশাল রিপোর্টার বিতুসুন্দর রায় অনেক কেসটাকে নিয়ে তদন্ত করে তুলে নিয়ে এসছেন। দেখুন আগে সেই ভিডিও, তারপর বলছি কি হয়েছে। শুনলে আপনাদের একদম মাথা ঘুরতে থাকবে যে এমনভাবে মানুষকে ফাঁসানো যায়। দেখুন সেই ভিডিও। আমার মা নেই, আমার বাবা আবার একটা বিয়ে করে, তো আমার সৎ মা, আমি আমার মা বাবার সাথে মুম্বাইতে থাকতাম। তো আমার বাবার নিজস্ব ফ্ল্যাট কেনে কলকাতায়, তো আমি কলকাতায় আমার সৎ মায়ের কাছে ছিলাম। তো আমার মা আমাকে টর্চারিং করে বাজেভাবে। তারপর আমার মা হচ্ছে খ্রিস্টান ধর্ম নেয়, তো তার পাস্টার আছে, বাবা কথা বলে আমাকে শ্রীরামপুর ম্যাক হাউসে প্রতাপ দিগালের কাছে রেখে আসেন। আমি শ্রীরামপুর কলেজের ওখানে ম্যাক হাউসে থাকতাম, কোয়ার্টারে, প্রফেসর।
তারপর ওখানে থাকার পর আমি 2 সপ্তাহ মতন ছিলাম, ভালো ছিলাম, কিন্তু 4-5 দিন ভালো ছিলাম। 4-5 দিনের পর থেকে আমার সাথে ফোর্সিবলি রেপ করে প্রতাপ দিগল, যিনি প্রফেসর ছিলেন। আর উনি আমাকে এভরিডে, মানে রোজ, সব সময়, মানে রোজ হতো এই জিনিসটা আমার সাথে। তারপর আমি আমার দিদিকে লুকিয়ে ফোন করি, তো আমার দিদি ওখান থেকে আমাকে উদ্ধার করে। তারপর কেস হয় কোর্টে, তারপর ট্রায়াল হয়, তারপর আজকে জাজমেন্ট হলো। আমি খুব খুশি যে ওকে সাজা দেওয়া হয়েছে, ও যাতে আরও কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে। আমি চাই না যারা আরও অনেক মেয়েরা ছিল তাদের সাথেও আর কিছু হোক এরকম। ও আগেও অনেক কিছু করেছে। 2022 সালের পক্সো কেসে শ্রীরামপুর কলেজের থিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর প্রতাপ দিগলকে গতকাল আদালত দোষী সাব্যস্ত করেছিল। আজকে তার পানিশমেন্ট সেন্টেন্স আজকে দিয়েছেন। পক্সো আইনের 6 নম্বর ধারায় 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং 506 অর্থাৎ ভয় দেখানোর জন্যে 10,000 টাকার জরিমানা এবং অনাদায়ে আরও সশ্রম 1 মাসের কারাদণ্ড। এছাড়াও ভিকটিমকে 3.5 লক্ষ টাকার কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে কোর্ট নির্দেশ দিয়েছে। 2022 সালের মার্চ মাসে এই কেস স্টার্ট হয়েছিল নির্যাতিতার দিদি তার অভিযোগের ভিত্তিতে 23/3/2022 তারিখে, এবং পরের দিন 24/3/2022 তারিখে শ্রীরামপুর কলেজের ম্যাক হাউস থেকে প্রতাপ দিগল, থিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর, ওনাকে 24/3/2022 তারিখে পুলিশ অ্যারেস্ট করেছিল। নিবেদিতা কোলে, শ্রীরামপুর ওমেন পিএস এর ওসি নিবেদিতা কোলে উনি অ্যারেস্ট করেছিলেন, এবং সেই থেকে ওনার কাস্টাডি ট্রায়াল হয়েছিল। এবং 2 বছরের মধ্যে আমরা 6 জন সাক্ষীকে এক্সামিন করেছিলাম, নির্যাতিতার দিদি কমপ্লেনেন্ট, ডাক্তার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতাপ দিগল, যাকে সাজা দেওয়া হয়েছে, তার নিজের স্ত্রী এবং নিজের ছেলে, তারাও এখানে সাক্ষী দিয়ে গেছিল। এই কেসে প্রথম থেকেই প্রতাপ দিগল পিপি হিসেবে প্রসিকিউশনে চেঞ্জ করার জন্য বলেছিলেন, কারণ উনি আদালতকে বলেছিলেন যে উনি হয়তো সঠিক বিচার পাবেন না, জাস্টিস পাবেন না আমি জয়দীপ মুখার্জি পিপি থাকলে। আর নির্যাতিতার তরফ থেকেও আবেদন করা হয়েছিল যে জয়দীপ মুখার্জি না থাকলে আমরা বিচার পাবো না। তো আদালত যাই হোক অ্যাকিউজডের সেই অভিযোগ মানেননি। শেষ পর্যন্ত প্রসিকিউশনের তরফে আমিই ছিলাম, এবং আমরা খুশি যে অন্তত এই দোষী ব্যক্তির সাজা প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে, আদালত তাকে সাজা দিয়েছে। এবং আমরা আজকে যেটা কোর্টে দাঁড়িয়ে বলেছি সেটা হচ্ছে যে উনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে একজন ছাত্রীকে যেভাবে দিনের পর দিন সম্ভব করেছেন শিক্ষা দেওয়ার নামে, সেটা এই মেসেজ শুড গো টু দ্য সোসাইটি। তার জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট চেয়েছিলাম। আদালত সবকিছু বিচার বিবেচনা করে ওনাকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। তো নির্যাতিতা খুশি, নির্যাতিতার পরিবার খুশি, সমাজের এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটাই আমরা আবেদন করব। দেখলেন আপনারা সেই চাঞ্চল্যকর ভিডিও। দেখুন, আজকের আমরা যে খবরে আপনাদের সামনে যেটা তুলে ধরছি, এটা কিন্তু আমাদের মন গড়া কোনো কথা আমরা বলছি না। কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের যা যা উল্লেখ আছে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন এই মামলার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট তদন্ত, বৈজ্ঞানিক প্রমাণ লোপাট এবং বিশেষ সরকারি আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর জয়দীপ মুখার্জির চরম অনৈতিক আচরণ ও স্বার্থের সংঘাতের কারণে এই মামলাটি একপেশে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছিল। এই রায়ের শেষ অংশে আদালত একটি অত্যন্ত কঠিন এবং নজিরবিহীন নির্দেশনামা, যা আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোথাও হয়নি, জারি করেছে, যা আগামী দিনের পক্সো মামলায় তদন্ত বিচার প্রক্রিয়ার এক বড় মাইলফলক হতে চলেছে। আপনাদেরকে জানাবো। দেখুন, আমাদের কাছে এমন একটা খবর এসেছিল এর আগে যে একজন গৃহশিক্ষক, তাকে মিথ্যা পক্সো মামলায় ফাঁসানো হয়। ফাঁসানোর পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে, সে জেল খেটে বেরোনোর পরে
সরকারি আইনজীবী, এই মামলাটার ক্ষেত্রে অন্য একটি মামলা, সরকারি আইনজীবী তাকে এমন টাকার চাপ দেওয়া হয় যে আপনার 20 বছর 40 বছরও জেল হতে পারে, এমন চাপ দেওয়া হয়, লাস্টে সেই লোকটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এটা কিন্তু পুলিশেরও অনেকে জানেন, কিন্তু সরকারি আইনজীবীর বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে পুলিশেরও একটা ভয় থাকে যে তারাও তো অনেক রকম অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়, সেই জন্য পুলিশ কিন্তু এই আওয়াজটা তুলতে পারেনি। আমাদের কাছে এমনও এসছিল। আদালতের এই যে প্রফেসরকে যে ফাঁসানো হয়েছিল, 20 বছরের মধ্যে 4 বছর তাকে জেল খাটার পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে খালাস করলেন। আদালতের চূড়ান্ত নির্দেশনামায় পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ, যেটাকে বলে ইংরেজিতে ডিটেইলড ব্রেকডাউন অফ জুডিশিয়াল ম্যান্ডেটস, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের 71 পাতার রায়ের শেষ অধ্যায় রাজ্য প্রশাসন, পুলিশ এবং বিচার ব্যবস্থার জন্য নিম্নলিখিত সুনির্দিষ্ট বাধ্যতামূলক নির্দেশগুলি জারি করেছে। কি জারি করেছে? অবিলম্বে মুক্তি ও সম্মানের সঙ্গে খালাস করতে হবে এই প্রফেসর প্রতাপ দিগালকে শ্রীরামপুর কলেজের। আদালত শ্রীরামপুরের অতিরিক্ত বিশেষ আদালত কাম অতিরিক্ত দায়রা বিচারকের প্রথম আদালত 2024 সালে 19 এবং 20 জুলাইয়ের দেওয়া দোষী সাব্যস্তকরণ সাজা দেওয়ার রায় সম্পূর্ণ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আরও কি নির্দেশ দিয়েছে? আলিপুর বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি অন্য কোনো মামলায় অধ্যাপক প্রতাপ দিগালের নাম না থাকে তবে এই রায়ের কপি পাওয়ার সাথে সাথেই তাকে সসম্মানে কারাগার থেকে মুক্তি দিতে হবে। তার জামিনের বন্ড এবং সিকিউরিটি অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাবতে পারছেন? জামিনের যে বন্ড এবং যে সিকিউরিটি রয়েছে সেটাও ফেরত দিতে হবে। এবার আমরা আসছি যে ভদ্রলোক এটার বিশেষ পিপি ছিলেন, জয়দীপ মুখার্জি, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা হাইকোর্ট। এই জয়দীপ মুখার্জি কিন্তু একজন বিরাট প্রভাবশালী। তার বাবা পশ্চিমবঙ্গ যে আইনজীবীদের যে কাউন্সিল আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যেটাকে বলে, সেই পশ্চিমবঙ্গ আইনজীবীর কাউন্সিলের তিনি দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। এখানে রায়ে আরও উল্লেখ আছে যে বিশেষ যে সরকারি আইনজীবী যিনি ছিলেন জয়দীপ মুখার্জি, যেভাবে স্বার্থের সংঘাত থাকা সত্ত্বেও আগের স্ত্রীর পক্ষে লড়াই করা এবং এই স্পর্শকাতর মামলার সরকার পক্ষে দাঁড়িয়েছিলেন, তাকে আইনি নৈতিকতার চরম লঙ্ঘন বলে ব্যাখ্যা করেছে আদালত। বুঝতে পারছেন? মানে এই যে প্রতাপ দিগাল, তার সঙ্গে তার স্ত্রীর বধূ নির্যাতনের মামলা চলছিল, যে বধূ নির্যাতনের মামলায় এই আমরা খুব চাঞ্চল্যকর তথ্য আপনাদের দেখাবো, সেই বধূ নির্যাতনের মামলায় এই জয়দীপ মুখার্জি ছিলেন প্রতাপ দিগালের স্ত্রীর আইনজীবী, যিনি আবার প্রতাপ দিগালের বিরুদ্ধে যে পক্সো মামলা সেটার সরকারি আইনজীবী। বুঝতে পারছেন? একদিকে স্ত্রীর হয়ে বধূ নির্যাতনের মামলা লড়ছে প্রতাপ দিগালের বিরুদ্ধে, আর একবার সরকারি পাবলিক প্রসিকিউটর হয়েছেন পক্সো মামলায়। শুধু তাই নয়, এই মামলাতে ওই প্রতাপ দিগালের স্ত্রী এবং তার সন্তানকেও সাক্ষ্য হিসেবে ব্যবহার করেছেন এই সরকারি আইনজীবী জয়দীপ মুখার্জি। আমরা তুলে ধরছি, রাজ্য আইন মন্ত্রক যেটা নির্দেশ দেওয়া হয়েছে, লিগাল রিমেম্বারেন্স যেটা রয়েছে, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে নির্দেশ দেওয়া হয়েছে জয়দীপ মুখার্জির এই পেশাগত অসৎ আচরণের প্রফেশনাল মিসকন্ডাক্ট যেটাকে বলা হয় বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় শাস্তিমূলক তদন্ত শুরু করতে হবে। ভবিষ্যতে কোনো স্পর্শকাতর পক্সো মামলা যাতে স্বার্থের সংঘাত রয়েছে এমন কোনো আইনজীবীকে নিয়োগ না করা হয়, তার জন্য কড়া স্ক্রিনিং গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ে। বুঝতে পেরেছেন? কি খেলা দেখুন! যার বউয়ের হয়ে মামলা লড়ছেন, সেই যার বিরুদ্ধে লড়ছেন তার বিরুদ্ধে আবার সরকারি পক্সো কেসে
তিনি বিশেষ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হয়েছেন। মাত্র 6 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 6 জনের সাক্ষ্যতে একজন লোককে পক্সো কেসে 20 বছর জেল দিয়ে দেওয়া হয়েছে, ভাবতে পারছেন? এবার আসছি আমরা পুলিশের বিষয়টা নিয়ে। তদন্তকারী অফিসার আইও সাব ইন্সপেক্টর নিবেদিতা কোলে, তাকে চরমভাবে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট, যে চরম অযোগ্যতা এবং অবৈজ্ঞানিক প্রমাণ, ভ্যাজাইনাল সোয়াব ফরেন্সিক ল্যাবে না পাঠিয়ে অপরাধমূলক গাফিলতি করার বিষয়টিকে আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। ভাবতে পারছেন, একটা মেয়েকে যৌন নিপীড়ন করলো, তার সেই সমস্ত যে ভ্যাজাইনা বা যেগুলো করা হয় সেগুলো কোনো মেডিকেল টেস্ট করা হলো না। বুঝতে পারছেন পুলিশের কারবারটা দেখুন। তাহলে পুলিশ পুরোপুরি ইনভলভ ছিল যে এই প্রফেসরকে সাজা দিতে হবে। এর পিছনে কি রয়েছে আমরা তো জানি না, আমরা তুলে ধরবো আপনাদের কাছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে আইও নিবেদিতা কোলের বিরুদ্ধে অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত, ডিপার্টমেন্টাল এনকোয়ারি কমিটি গঠন করতে হবে। তার এই ইচ্ছাকৃত বা চরম গাফিলতির জন্য কেন তার চাকরি থেকে ডিমোশন বা অন্যান্য কড়া শাস্তি দেওয়া হবে না তা নিশ্চিত করে আগামী 3 মাসের মধ্যে আদালতে রিপোর্ট পাঠাতে হবে। বুঝতে পারছেন, এই বিশ্ববন্ধু চট্টরাজ যেভাবে মানুষকে পক্সো মামলায় ফাঁসিয়েছিলেন, ঠিক একই রকমভাবে নিবেদিতা কোলে সরকারি আইনজীবী, বিশেষ স্পেশাল পাবলিক প্রসিকিউটর, আপনারা রন্ধ্রে মানে প্রত্যেকটা পরতে পরতে রহস্য খুঁজে পাবেন। যাদের মিথ্যা কেসে ফাঁসানো হয় শুনলে অবাক হয়ে যাবেন। পক্সো আইনের অপপ্রয়োগ রোধে রাজ্যব্যাপী গাইডলাইন তৈরি করতে হবে। পক্সো আইনের 29 নম্বর ধারার উল্টো প্রমাণের দায়, রিভার্স বার্ডেন, যেভাবে পুলিশ ও নিম্ন আদালত অন্ধভাবে অপপ্রয়োগ করেছে তা রুখতে রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় পক্সো আদালতের তদন্তকারীদের জন্য একটি নতুন সার্কুলার জারি করতে হবে। সেখানে স্পষ্ট করতে হবে যে ঘটনার প্রাথমিক সত্যতা বা প্রমাণ না করে কোনো অভিযুক্তের ওপর দোষ চাপানো যাবে না। মেডিকেল পরীক্ষায় সংগৃহীত যে কোনো ফরেন্সিক নমুনা যেমন সোয়াব বা ডিএনএ সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে ফরেন্সিক ল্যাবরেটরিতে এফএসএল পাঠানো বাধ্যতামূলক। এর অন্যথা হলে সংশ্লিষ্ট আইনের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তল্লাশি ও জব্দকরণ সময় স্থানীয় নিরপেক্ষ পাবলিক সাক্ষী রাখা বাধ্যতামূলক করতে হবে। রায়ের মূল আইনি ভিত্তি ও প্রসিকিউশনের ব্যর্থতা, এই কঠোর নির্দেশনামা জারির পেছনে আদালতের যুক্তি ছিল পুলিশের সাজানো তদন্তের অসারতা। পুলিশ যে তদন্তটা এই কেসটাকে সাজিয়েছেন, তার সঙ্গে সরকারি আইনজীবী, তার সঙ্গে সবাই মিলে আদালতের যে সাজিয়েছেন, সেইগুলো একেবারে ভেঙে জাল ছিঁড়ে তছনছ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মেডিকেল ও ফরেন্সিক বিপর্যয়ে নির্যাতিতার শরীরে কোনো নতুন আঘাতের চিহ্ন ছিল না। ডাক্তারবাবু যে ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করেছিলেন তা আইও নিবেদিতা কোলে ল্যাবে পাঠাননি, যা পুরো মামলার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয়। বুঝতে পারছেন, তদন্তকারী অফিসার যে নমুনা সংগ্রহ করলেন সেই নমুনা মানে কোনো ল্যাবে তিনি টেস্টের জন্য পাঠালেন না। একে তো চাকরি থেকে এ তো অল্প শাস্তি হয়েছে, চাকরি থেকে এনাকে সাসপেন্ড করা মানে চাকরি থেকে বহিষ্কার করা উচিত। সাক্ষীদের আড়াল করা, তল্লাশি তালিকায় নাম থাকা গুরুত্বপূর্ণ সাধারণ সাক্ষীদের যেমন নির্যাতিতার দিদির হবুবর সৌরভ দে, বিশেষ পিপি জয়দীপ মুখার্জি আদালতে সাক্ষ্য দেওয়ানোর জন্য ডাকেনি, কারণ তারা সত্য বলে দিলে মামলাটি টিকত না। বুঝতে পেরেছেন? মিথ্যা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, অধ্যাপকের ছেলে অগাস্টিন দিগল আদালতে এসে দাবি করেছিলেন যে তার বাবা থানায় নিজের অপরাধ স্বীকার করেছিলেন, কিন্তু হাইকোর্টে পুলিশের আসল অ্যারেস্ট মেমো পরীক্ষা করে দেখে যে ছেলের নাম সেখানে কোথাও ছিল না, যা প্রমাণ করে যে ছেলে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বয়ান দিয়েছিলেন। আদালতের যে চূড়ান্ত নির্যাস, বিচারপতি অপূর্ব সিনহা রায়ের
বিচারপতি অপূর্ব সিনহা রায়ের উপসংহারের উল্লেখ করেন, ফৌজদারি বিচার ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হল 100 জন অপরাধী ছাড় পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পান। এটা আপনারা সবাই জানেন। এই মামলার পুলিশ অফিসার এবং বিশেষ সরকারি আইনজীবীর যৌথ অনৈতিক আতাত ও পক্ষপাতিত্বের ফলেই একজন প্রবীণ অধ্যাপক দীর্ঘ সময় সামাজিক লাঞ্ছনা এবং বন্দিদশা ভোগ করতে হয়েছে। হাইকোর্টের রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে যে পক্সো আইন শিশুদের সুরক্ষার জন্য তৈরি, কারো ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসাবে এর অপপ্রয়োগ আদালতে কোনোভাবেই বরদাস্ত করবে না। কলকাতা হাইকোর্ট এতগুলো কথা বলেছে। এইবার যে আপনাদের বলবো যেটা, যে এখানে কিন্তু হাইকোর্ট থেমে থাকেনি। এবারে আপনারা শুনবেন অত্যন্ত মারাত্মক একটি কথা কলকাতা হাইকোর্টের রায়ে উল্লেখিত হয়েছে। শ্রীরামপুরের পক্সো মামলার বিশেষ সরকারি আইনজীবী জয়দেব মুখার্জির সাথে অভিযুক্তের প্রাক্তন স্ত্রীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভাবতে পারছেন, ওই অধ্যাপকের যে প্রাক্তন স্ত্রী, সেই স্ত্রীও এই আইনজীবীর সাথে জড়িয়ে পড়েছিলেন। তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও আদালত প্রশ্ন তুলেছেন। পক্সো মামলায় 20 বছরের সাজাপ্রাপ্ত এবং 4 বছরের জেলে কাটানো এই প্রফেসরকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু বেকসুর খালাস করেছেন তাই নয়, তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের জন্য তাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। বুঝতে পারছেন? 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং সেই টাকা এই 2 তদন্তকারী অফিসার নিবেদিতা কোলে এবং ওই সরকারি পিপি জয়দীপ মুখার্জির থেকে উসুল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুঝতে পারছেন? একদম মানে যে রায় দিয়েছেন, এই রায়ের আগে আমাদের পশ্চিমবাংলার কোথাও হয়নি। হাইকোর্ট থেকে সরকারি আইনজীবীকে 10 লক্ষ টাকা আর আপনার তদন্তকারী অফিসার দুজনকে 10 লক্ষ টাকা ফাইন করেছে। আদালতের মতে তদন্তকারী দলের কাজে তারা চরম অসন্তুষ্ট এবং তাদের মামলা পরিচালনা করার প্রাথমিক কোনো জ্ঞানই নেই। এই আইনজীবী আর এই তদন্তকারী অফিসার তাদের বলছে কোনো জ্ঞানই নেই। বুঝতে পারছেন কাদের এই মমতা ব্যানার্জির সরকার কাদের সব সরকারি আইনজীবী বানিয়েছিলেন? তাহলে ভাবতে পারেন যে একটা লোক যে পক্সো কেসের মাস্টারি করতেন, পক্সো কেসে ফাঁসিয়ে তার থেকে সরকারি আইনজীবী স্করপিও গাড়ি চাইছেন। লোকটা লাস্টে ট্রেনে তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। কোনো তদন্ত হয়নি। আদালতের মতে আরও যে পক্সো মামলা ব্যক্তিগত আক্রোশ মেটানোর জায়গা নয়, এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী জয়দীপ মুখার্জির সাথে অভিযুক্তের প্রাক্তন স্ত্রীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে আদালত এবং বলেছে যে 13টি গুরুত্বপূর্ণ বিষয় যেমন নির্যাতিতার বয়ানে সত্যতা, পুলিশি তদন্ত, সাক্ষীদের জবানবন্দি, ফরেনসিক তথ্যের সংরক্ষণ, নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া ইত্যাদি নিয়েও সমালোচনা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের রাজ্য পুলিশের ডিজিকে অবিলম্বে এসআই নিবেদিতা কোলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে এবং সেটার আপডেট 15 দিনের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানাতে হবে। বুঝতে পারছেন? সবই ঠিক আছে। বিচারক যে রায়টা দিয়েছেন, এই রায় কলকাতা হাইকোর্টের বিরাট একটা রায় তারা দুজন হাইকোর্টের বিচারকরা রায় দিয়েছেন। কিন্তু আমাদের এখানে যে প্রশ্নটা রয়েছে, এই যে সরকারি আইনজীবী, তদন্তকারী পুলিশ অফিসার সবাইকে তো সাজা দিল কলকাতা হাইকোর্ট থেকে। শ্রীরামপুর আদালতের যিনি এই কেসটা বিচার করেছিলেন, সেই বিচার আপনারা কি বলেন? যে আমরা তো বলতে পারি না, সেই বিচারককে কেন শাস্তির আওতায় আনা হবে না? যেটা কলকাতা হাইকোর্ট বুঝতে পারলো, সেটা শ্রীরামপুর আদালতের বিচারক কেন বুঝতে পারলো না? যে পুলিশ কোনো তথ্য প্রমাণ ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি,
কেন করা হলো না, তারপরেও কেন সাক্ষী দেওয়া হলো, এখানে বিচারককেও মনে হয় ফাইন করা উচিত ছিল। তদন্তকারী অফিসারের থেকে যদি ক্ষতিপূরণের টাকা আদায় করা যায়, যদি সরকারি আইনজীবীর থেকে আদায় করা যায়, তাহলে শ্রীরামপুর আদালতের এই কেসটার যিনি বিচারক ছিলেন তার থেকে কেন ফাইন আদায় করা যাবে না? এটা আমাদের প্রশ্ন, কেন তার থেকে কেন ফাইন আদায় করা যাবে না? এবং আমরা আপনাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেব যে এই যে সরকারি আইনজীবী ছিলেন, সেই সরকারি আইনজীবী জয়দীপ মুখার্জি, আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের কাছে বলছিলাম যে হুগলি জেলাতে এই একটা চক্র চলছে, যে চক্র বিভিন্ন নিরীহ মানুষকে পক্সো মামলায় ফাঁসিয়ে দিয়ে তারপর লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করছেন। সেই চক্রের মধ্যে একজনের চন্দননগর আদালতের এক আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর নাম উঠে এসেছিল। আপনারা জানেন যে সেই উজ্জ্বল চক্রবর্তী গ্রেপ্তার হয়েছিল, 1 বছরের জন্য তার যে লাইসেন্স সেটা সাসপেন্ড হয়েছিল। এইবার এই যে অধ্যাপককে যখন সাজা হয়, তখন শ্রীরামপুর আদালতের সফল হওয়ার পরে ফেসবুকে ঢালাও প্রচার করেছিলেন এই সরকারি আইনজীবী তার ফেসবুকে, যে হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে সরকারি উকিল হিসাবে সাফল্যের সাথে দোষী ব্যক্তিদের শাস্তি সুনিশ্চিত করার কৃতিত্বের সংবর্ধনা আজ সিঙ্গুর পুলিশ লাইনে। ঠিক আছে, একেবারে তৎকালীন এসপি কামনাশী সেন, তাকে দিয়ে শংসাপত্র নেওয়া হয়ে গেল। একটা লোককে মিথ্যা ফাঁসিয়ে দিয়ে, একটা প্রফেসরকে তাকে জেলের ঘানি টানিয়ে আবার সরকারি আইনজীবী পুলিশের থেকে শংসাপত্র নিয়ে নিলেন। এবং এই আইনজীবীকে তৎকালীন তৃণমূল সরকারের অধীনস্থ, যেটা বলছিলাম হুগলি জেলা পুলিশের এসপি, তাদের তো কত মেধাবী হয়, যে মামলাটা নিচুতলার কোর্ট থেকে রায় হলো, তারপর ওপরের কোর্টে বিচার হলো, কি হলো না হলো সেই দিকে নজর না রেখে সরকারি আইনজীবীকে সংবর্ধনা দেওয়া শুরু হয়ে গেল। এটা কি ঠিক নাকি? 2012 সালের এই অধ্যাপক যে রয়েছেন, সেই অধ্যাপকের স্ত্রী রীতা দিগালের করা বধূ নির্যাতনের মামলার আইনজীবী ছিলেন এই জয়দেব মুখার্জি, প্রতাপ দিগালের বিরুদ্ধে। সে কিভাবে এইটা নিচ্ছেন, তাকে কিভাবে সরকার এইভাবে তাকে নিরূপণ করলেন, যে লোকটা একেবারে সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে। আবার যখন দেখবেন পক্সো কেসে কোনো সাজা হয়, তখন বিপুল পরিমাণের টাকা কোর্ট থেকে ফাইন আদায় করা হয়। ঠিক আছে, সেই সময় দেখবেন ঢালাও প্রচার করা হয়। অন্যদিকে এই যে একজন নির্দোষ অধ্যাপক 4 বছর জেল খাটিয়ে তৎসহ 20 বছরের সাজা করিয়ে তার সম্মান সমাজের একেবারে তলানিতে ঠেকিয়ে দিয়ে একেবারে সেই উল্লাস, জল্লাদের যেমন উল্লাস থাকে সেরকম উল্লাস করেছিলেন এই জয়দীপ মুখার্জি, সরকারি কৌশলী। এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি এই কাজটা করেছিলেন। এবং এইটা করার কারণ আমরা দেখাবো যে আমরা যে উজ্জ্বল চক্রবর্তী যার কথা বলছিলাম, তার সঙ্গে একেবারে তৃণমূলের যে এই ঘাসফুলের প্রতীক লাগানো, সেই প্রতীক লাগানো জয়দীপ মুখার্জির সঙ্গে আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী এবং পক্সো মামলার যে উনি ছিলেন মেইন কারিগর। আপনারা জানেন যে এর আগে বিভিন্ন লোককে ফাঁসিয়েছে। এবং হলুদ মার্কায় আরেকজনকে আমরা দেখাচ্ছি, চিহ্নিত ব্যক্তি হলেন এই আইনজীবীর পথপ্রদর্শক, তৎকালীন তৃণমূল সরকারের হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের আইনি শাখার লিগ্যাল সেলের সভাপতি তথা সহকারী কৌশলী সুব্রত ভট্টাচার্য। এবার আপনারা বলুন যে এই যে একটা লোককে, নিরীহ লোককে এভাবে ফাঁসানো হলো, তাকে এইভাবে তার জীবন থেকে 4টে বছর খেয়ে নেওয়া হলো। পুলিশ, সরকারি আইনজীবী, বিচার ব্যবস্থা যদি করাপশনের মধ্যে থাকে, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এবার জয়দীপ মুখার্জির এত বারবারন্ত কেন? জয়দীপ মুখার্জি তার নিজের
বাবা, যেটা আমরা বলছিলাম, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ধরে। এই তার বাবা সেখানকার চেয়ারম্যান হওয়ার সুবাদে স্বাভাবিকভাবে তার একটা রমরমা বাজার ছিল। সেই রমরমা বাজারটাকে কাজে লাগিয়ে একটা নিরীহ লোককে এইভাবে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমরা আপনাদের কাছে এটা আজকে তুলে ধরলাম, আপনারা বলবেন। এরপর আমরা দেখাবো আপনাদের, আমরা তো বলছিলাম যে বিশ্ববন্ধুও ছাড় পাবে না। বিশ্ববন্ধু যেখানে কিভাবে একটা সামান্য পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিভাবে সেই মহিলাকে নিজের কাছে টানার জন্য প্রতিবাদী সাংবাদিক 10 জনের নামে 6 জনের নামে কিভাবে মিথ্যা কেস করেছিলেন পক্সোর, সেটা নিয়েও আপনাদের সামনে আসব। একটু অপেক্ষা করুন, বাঁচতে পারবেন না। আমরা এইখানে যেমন এই তদন্তকারী অফিসারের শাস্তি, সরকারি আইনজীবীর শাস্তি, ওই কেসেও তৈরি থাকুন বিশ্ববন্ধুবাবু, সেটাও আসছে। আজকের এখানে এই পর্যন্ত। মনে রাখবেন, আমরা কিন্তু সত্যের জন্য আওয়াজ তুলি এবং সত্যের জন্য আজকে আওয়াজ তুললাম। আপনারা যদি মনে করেন যে এটা অন্যায়, এটা একটা মানুষের শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট, তাহলে অবশ্যই আমাদের খবরকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের খবর পেতে হলে, এই ধরনের খবর কিন্তু কোথাও পাবেন না, একমাত্র আদর্শ তিতুমির পত্রিকা, যারা নিজেদের কাঁধে বোঝা নিয়ে মানুষের বোঝা পার করার জন্য চেষ্টা করে। আজকের সেই খবরই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনারা আমাদের পাশে থাকবেন।